তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আরও একবার আমার গণিত ক্লাসে সবাইকে স্বাগত। এখানে আমরা গত ক্লাসে অসীম ধারার পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। অসীম ধারার অর্থাৎ হায়ার ম্যাথের অনুশীলনী 7 থেকে আমরা অসীম ধারা নিয়ে আলোচনা করেছিলাম, অসীম ধারা পার্ট 1। এখন আমরা পার্ট 2তে তোমাদেরকে কিছু অঙ্ক দেখাবার চেষ্টা করব। তো চলো শুরু করি। তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলা হয়েছে যে এক্সের উপর কি শর্ত আরোপ করলে 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার প্লাস 1/x + 1 হোল কিউব প্লাস ... অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সে সমষ্টি নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দু দেখো, এখানে এক্সের উপর একটা শর্ত তোমাকে আরোপ করতে হবে। তাহলে আমরা আগে লিখি প্রদত্ত ধারা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, আমি লিখেছি প্রদত্ত ধারা 1/এত লেখার পরে এখানে ধারার প্রথম পদ সমান সমান এটা এবং সাধারণ অনুপাত। এখানে অনুপাত লেখার কারণ আছে। আমরা জানি যে যখন গুণোত্তর ধারা হয় তখন আমরা যে কোনো পদ তার পূর্ববর্তী পদের ভাগফল বের করি, সেটাকে আমরা অনুপাত বলতেছি, ভাগ 1/x + 1। আর এটা আরেকটা নিয়মে করা যাবে, সেটা হচ্ছে বিয়োগ করে, কিন্তু বিয়োগ করে আমরা প্রত্যেকটা পদ সমান পাবো না, সেই কারণে অনুপাত বের করতেছি। তো অনুপাত বের করলে আমরা লিখতে পারবো 1/x + 1। এখানে হোল স্কয়ার অনুসারে সেটাকে দুইটা লেখা যায়। এখানে যেহেতু x + 1 হোল স্কয়ার আছে, তাই আমরা লিখতে পারবো x + 1 × x + 1 দুইটা লিখতে পারবো। তোমরা জানো ভাগ চিহ্ন গুণ হয়ে গেলে তখন পরবর্তী ভগ্নাংশটার হর লব পরিবর্তন হয়ে যায়। তাহলে হরটা আমরা লিখছি লবে আর লবটাকে লিখছি আমরা হরে। তাহলে এখান থেকে এটা ভাগ গেল আর থাকে 1/x + 1। তাহলে আমরা ধারার প্রথম পদ বের করেছি এবং ধারার সাধারণ অনুপাত আমরা বের করেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সের উপর কি শর্ত আরোপ করলে অসীমতক ধারাটির অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি অসীম ধারাটি নির্ণয় করতে যাই তাহলে আমাদের শর্ত একটাই, যে আর এর পরম মান 1 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। দেখো, আর এর মান যদি 1 থেকে ছোট পাই তাহলে আমরা অসীম ধারার সমষ্টিটা আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কথাটা মিলিয়ে লিখব, অসীম ধারার সমষ্টি থাকবে যদি মডিউলাস আর ইজ লেস দেন 1 হয়। তাহলে আমরা এই লাইনটা লিখি। শিক্ষার্থীবৃন্দু দেখো, ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি পরম মান আর এর পরম মান 1 থেকে ছোট হয়। এই কথার অর্থ হচ্ছে যখন আমরা পরম মান তুলে দিব তখন কিন্তু আমাদেরকে আর এর একটা নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা, আপার লিমিট এবং লোয়ার লিমিট লিখতে হবে। তাহলে আমরা ওটা ভেঙে লিখি। তোমরা এটা জানো, যেমন পরম মানকে ভাঙলে আমরা সাধারণত জানি আর এর লোয়ার লিমিট হয়ে যাবে -1। যেহেতু এখানে 1 আছে, এখানে যেই সংখ্যা থাকবে তারে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট নিব। তাহলে -1 ইজ লেস দেন আর ইজ লেস দেন 1। এটা বুঝতে পারছো যে পরম মানকে ভাঙলে আমরা দুটা লিমিটে বিভক্ত করতে পারবো। পরম মানকে যদি আমরা ভাঙি তখন সেটাকে আমরা দুটা লিমিটে বিভক্ত করে নিব। পরম মান এখানে আর নেই, তোমরা লক্ষ্য করো ভালো করে। তো এখানে যদি আমরা আর ইজ পরম মান ইজ লেস দেন যদি 1 হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি -1 ইজ লেস দেন আর ইজ লেস দেন 1, অর্থাৎ একটা ঋণাত্মক আর একটা হচ্ছে ধনাত্মক। তাহলে আমরা এখানে আর এর একটা মান আছে, আমি সুবিধার জন্য এখানে লিখে রেখেছি, আর এর মানটা আমরা এখানে পুট করব। তাহলে বা -1 ইজ লেস দেন আর এর মান হচ্ছে 1/x + 1 ইজ লেস দেন 1। তাহলে এটাকে যদি, এটা হচ্ছে দুটা লিমিটে বিভক্ত, তাহলে আমরা এটাকে আলাদা করে নিই। তাহলে এখান থেকে আমরা লিখব বা -1 ইজ লেস দেন 1/x + 1, বা অথবা আমরা লিখতে পারি 1/x + 1 ইজ লেস দেন 1। এখন এটা আমরা পৃথক পৃথকভাবে
এখান থেকে আমরা এক্সের দুটা লিমিট বের করে নিব। তাহলে এক্সের লিমিট আমরা এটাকে এই অবস্থা যেহেতু আছে, যেহেতু এক্সটা আমরা হরে আছে, সেটাকে আমাদেরকে লবে নিতে হবে, তাই আমরা বিপরীতকরণ করব। আর বিপরীতকরণ করলে মনে রাখবে শিক্ষার্থীবিন্দু, বিপরীতকরণ করলে পরম মানের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে লেস দেন থাকলে এখানে গ্রেটার দেন হবে, তার মানে এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, উপরে নিচে আসবে ওয়ান। তাহলে এটা আমি কী করছি, বিপরীতকরণ করেছি, বিপরীতকরণ করে। আচ্ছা, তাহলে এবার আমরা লিখতে পারি যে আবার যদি আমরা এটাকে পক্ষান্তর করি, তাহলে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন মাইনাস ওয়ান হয়ে যায়। এখন এখান থেকে ওয়ান, তোমরা এগুলো আমার ওই প্রথম ক্লাসে আমি অসমতার মধ্যে বুঝিয়েছি, এখান থেকে ওয়ানটাকে বাদ দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ওয়ানটাকে বাদ দিই, তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা উল্টো গুণ যোগ করতে হবে, মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে যোগ করতে হবে। তাহলে ওয়ান ওয়ান ক্যান্সেল হলো, সুতরাং এক্স ইজ লেস দেন মাইনাস টু পেলাম, একটা আমরা পেয়ে গেছি, একটা লিমিট আমরা পেয়ে গেছি। ঠিক একইভাবে এখানে আবার বিপরীতকরণ করতে হবে, কারণ এটা ভগ্নাংশ আকারে আছে। তুমি চলকের মান যেহেতু চলকের মান বের করতে হবে, সেটা হরে আছে, হর থেকে সেটাকে কিন্তু উপরে নিতে হবে, লবে নিতে হবে, সেই জন্যই বিপরীতকরণ করা। আর বিপরীতকরণ করলেই খেয়াল রাখবে তোমাদের পরম মানের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা পরম মানের চিহ্নটা লেস দেন ছিল, এখন হয়ে গেছে গ্রেটার দেন। ঠিক একইভাবে আমরা এখান থেকে ওয়ান যদি বাদ দিতে চাই, তাহলে এক্সের সাথে তো কোনো সংখ্যা থাকতে পারবে না, সেজন্য মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে আবার যোগ করতে হবে, উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা যোগ করে। তাহলে ওয়ান ওয়ান ক্যান্সেল, সুতরাং এক্সের মান আমি এখান থেকে পেয়েছি ইজ গ্রেটার দেন জিরো। তো শিক্ষার্থী বিন্দু দেখো, এখানে এক্সের একটা মান এসেছে ইজ লেস দেন মাইনাস টু, আর এক্সের আরেকটা মান আসছে ইজ গ্রেটার দেন জিরো। তার মানে এক্সের মান মাইনাস টু থেকে ছোটোর দিকে, যত ছোটোর দিকে যাবে, অর্থাৎ মাইনাস টু ছাড়া বাকি যত মান আছে সবগুলা দ্বারা আমরা যদি এখানে আর এর মান বসাই, অর্থাৎ এটা তো আমরা এক্সের মান, অর্থাৎ এক্সের মান যদি আমরা এখানে বসাই, তাহলে দেখো এক্সের মান তোমরা জানো ইজ লেস দেন মাইনাস টু, কথার অর্থ হচ্ছে মাইনাস টু বাদ দিয়ে, অর্থাৎ মাইনাস টু থেকে ছোটো। তাহলে মাইনাস টু থেকে কে ছোটো আছে বুঝতে যদি সমস্যা হয়, তাহলে সংখ্যা রেখা একে বুঝে নিবা। আমরা এটাকে জিরো দিলাম, জিরোর বাম দিকে আমরা জানি যে ঋণাত্মক, জিরোর ডান দিক হচ্ছে ধনাত্মক। তাহলে এদিকে মাইনাস ওয়ান, মাইনাস টু, এগুলো আমরা ক্লাস 6ও করেছি। তারপরে এদিকে প্লাস ওয়ান, এদিকে হচ্ছে প্লাস টু। এখন যে লিমিটটা আছে সেটা হচ্ছে এক্স ইজ লেস দেন মাইনাস টু। তাহলে এক্স ইজ লেস দেন মাইনাস টু মানে হচ্ছে, যেহেতু এক্স ইজ লেস দেন মাইনাস টু, তাহলে মাইনাস টু থেকে ছোটো, তার মানে এটা এখান থেকে এইভাবে যাবে, তার মানে 3 হবে, মাইনাস টু হবে, 3 হবে, তুমি মাইনাস 4, তোমরা মাইনাস 3 নিতে পারো বা মাইনাস 2 নিতে পারো, যে কোনো একটা মান নিতে পারো। অর্থাৎ মাইনাস টু বা 3 এখানে যত ছোটো মান আসবে এদিকে সবগুলো মানের জন্য কিন্তু আমরা আর এর মান পেয়ে যাব। তো আর এর মানটা আমরা কী পাই দেখি একটু চেক করে। 1/x এর মান যদি আমরা লিখি -3, তাহলে x এর মান -3 + 1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1/-2, হ্যাঁ, তার মানে 0.5, ঠিক আছে না? তাহলে এটা 0.5টা কিন্তু ইজ লেস দেন 1। তাহলে আমরা জানি ইজ লেস দেন 1 এর জন্য অসীমতক সমষ্টি আমরা বের করতে পারবো। ঠিক একইভাবে যদি x ইজ গ্রেটার দেন 0 নিই, তাহলে কি হয় দেখো, x ইজ গ্রেটার দেন 0 যদি আমরা এখানে বসাই, x ইজ গ্রেটার দেন 0 বসালে, অর্থাৎ x এর মান যদি আমরা গ্রেটার দেন 0, তার মানে 0 থেকে বড়, তার মানে 1 আছে, 2 আছে, যে কোনো একটা বসাতে পারো। অর্থাৎ 0 বাদ দিয়ে 1 2 3 4 5 আপ টু ইনফিনিটি যাই বসাবা এখানে তাই সম্ভব হবে। তাহলে x এর মান যদি আমরা 1 লিখি +1, তাহলে ইকুয়াল টু হাফ সমান 0.5, সেটাও যেহেতু 0.5, তার মানে এটা 1 থেকে ছোটো আছে। তো যেহেতু 1 থেকে ছোটো, তাহলে x ইজ গ্রেটার দেন 0 এর জন্য অসীমতক সমষ্টি থাকবে, আবার x ইজ লেস দেন -2 এর জন্য অসীমতক সমষ্টি থাকবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আমরা সেই সমষ্টিটা বের করব। লক্ষ্য করো, এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে, এই মানগুলো থাক, এটা আমরা লিখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, অর্থাৎ x ইজ লেস দেন -2 এর জন্য আমি দেখিয়েছি কীভাবে অসীমতক সমষ্টি থাকবে, আর x ইজ গ্রেটার দেন 0 এর জন্য কীভাবে অসীমতক সমষ্টি থাকবে সেটা আমি দেখিয়েছি। যেহেতু r ইজ লেস দেন, উভয় ক্ষেত্রে r ইজ লেস দেন 1 হয়, সেজন্য অসীমতক সমষ্টি থাকবে।
এখন অসীমতক সমষ্টি থাকবে সেটা তো আমরা বের করে ফেললাম প্রথম পার্ট। এখন দ্বিতীয় পার্টে বলছে অসীমতক সমষ্টিটা আমাদেরকে নির্ণয় করতে। এখন আসো আমরা অসীমতক সমষ্টিটা নির্ণয় করি। তাহলে সুতরাং ধারার অসীমতক সমষ্টি আমরা জানি ইনফিনিটি দিয়ে প্রকাশ করে অসীমতককে। তাহলে এস ইনফিনিটি ইকুয়াল টু সূত্রটা হচ্ছে এ বাই 1 মাইনাস আর, যেহেতু এখানে আর ইস লেস দেন 1 একটাই সূত্র। তাহলে আমরা এখানে এর মান আর এর মান বসে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এর মান হচ্ছে 1 বাই এক্স প্লাস 1, তারপরে 1 মাইনাস আর এর মান হচ্ছে তাও এক্স 1 বাই এক্স প্লাস 1। সুদের জন্য আমি এখানে লিখেছি, মুছে দিলে মান লাগবে না আমার। তারপরে এটাকে আমরা ক্যালকুলেশন করি। এটা নিচে যেহেতু নিচে দেখা যাচ্ছে একটা সংখ্যার সাথে একটা ভগ্নাংশ আকারে আছে, তাই এখানে সরল করতে হবে। তো আমরা যদি নিচে হরের লসাগু বের করি, আর 1-এর নিচে কিছুই নাই, সেজন্য সরাসরি হর দিয়ে আমরা এই 1কে গুণ করে যেটা পাবো সেটা এখানে বসাবো। তাহলে এক্স প্লাস 1, কারণ 1-এর সাথে কোনো সংখ্যা গুণ হলে কোনো পরিবর্তন হয় না, মাইনাস এক্স প্লাস 1 দ্বারা এক্স প্লাস 1, যেহেতু দেখতে দুটোটা একই, তাহলে সমান সংখ্যা দিয়ে সমান সংখ্যারে ভাগ করলে সবসময় ভাগফল 1 হয়। 1 দিয়ে 1কে গুণ করলে 1 একে 1, তাহলে 1 1 কাটা করলাম। তাহলে আমরা পাচ্ছি এখানে উপরে আছে এক্স প্লাস 1, নিচে আছে এটাকে গুণ দিয়ে আমরা উল্টাই দিচ্ছি। তাহলে এক্স প্লাস 1 যাবে উপরে, নিচে আসবে অনলি এক্স। তাহলে এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 1 বাই এক্স। তার মানে অসীমতক সমষ্টি হচ্ছে 1 বাই এক্স, এটাই অ্যান্সার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। পরবর্তী আরেকটা অঙ্ক করাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে আর আমাকে কমেন্টে জানাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো তোমাদের বইয়ের 14 নম্বরের ক নম্বর প্রশ্নটা দেখো। অর্থাৎ 14 নম্বরে লেখা আছে যে প্রদত্ত পুনঃপুনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এখন আমি একটু বুঝিয়ে দিই। পুনঃপুনিক তোমরা সাধারণত জেনারেল ম্যাথস করেছ, তোমাদের প্রথম চ্যাপ্টারে আছে। ওই জেনারেল ম্যাথসে আমরা মূলদীয় ভগ্নাংশের মধ্যে যে সকল অঙ্ক করেছিলাম সেখানে কিন্তু পুনঃপুনিকের অঙ্ক আছে। পুনঃপুনিক কথাটা তো হচ্ছে বারবার রিপিট হওয়া। অর্থাৎ এখানে 2-এর উপরে একটা পুনঃপুনিক আছে, 7-এর উপরেও একটা পুনঃপুনিক আছে। পুনঃপুনিকের আরেকটা নাম হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। তো আবৃত দশমিক ভগ্নাংশ বা পুনঃপুনিক দশমিক ভগ্নাংশ কথা একই। তাহলে এখানে যদি আমরা এটাকে কি করতে বলছে, দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তুমি সবাই জানো যে মূলদীয় মানে হচ্ছে পি বাই কিউ আকৃতি। অর্থাৎ পি বাই কিউ আকৃতি বলতে আমরা বুঝি অর্থাৎ একটা ভগ্নাংশ আকারে সেটাকে কী করা, তৈরি করে নেওয়া। একটা সংখ্যাকে ভগ্নাংশ আকারে তৈরি করে নেওয়া, পি বাই কিউ আকৃতি করতে হবে। এবং পি বাই কিউ আকৃতি যদি করতে হয় আমাদেরকে, টার্গেটটা কি, আমাদের যদি পি বাই কিউ আকৃতি করতে হয় তাহলে এটা একটা ধারাতে পরিণত করে আমরা যদি অসীমতক সমষ্টি থাকলে তখন আমরা যদি এই সূত্রে ফেলতে পারি তাহলে আমাদের এটা একটা পি বাই কিউ আকৃতি। সেই জন্য এই সূত্রে যদি আমরা ফেলতে পারি তাহলে অবশ্যই সেটা পি বাই কিউ আকৃতি হয়ে যাবে। তখন সেটা পুনঃপুনিক দশমিক ভগ্নাংশ থেকে সেটা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। তো আমাদের চেষ্টা হচ্ছে সেটাই, আমরা কিভাবে পুনঃপুনিক দশমিক ভগ্নাংশটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করব। হ্যাঁ, তাহলে আমরা চলো শুরু করি কীভাবে করতে পারি। এখন এটাকে আমরা একটু ভেঙে লিখি। যেহেতু আমরা জানি পুনঃপুনিক দশমিক ভগ্নাংশ মানে কি, এটা হচ্ছে 2 7 2 7 2 7 এভাবে এটা আসবে, ঠিক না বন্ধুরা? প্লাস 2 7 এভাবে করে ডট 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 এটা এভাবে আসবে। এখন এটাকে যদি আমরা ধারা আকৃতিতে সাজাই, একটি ধারার আকৃতিতে সাজাই, খুব সহজে আমরা সাজাতে পারি। কীভাবে? প্রথমে 0 মনে করো আমরা লিখলাম 2 7, তার পরবর্তীটা আমরা লিখলাম 0. যে 2 7 আমরা লিখলাম সে 2 সেন্টের জায়গায় আমরা দুটার অঙ্ক হলে 2টা শূন্য দেব। তার পরবর্তীতে আবার 2 7 আসবে, ঠিক না? হ্যাঁ, প্লাস পরবর্তীটা যদি আরেকটা পদ আমরা যদি লিখি, যেহেতু ধারা 3টা পদ লিখলেই ভালো, তাহলে আমরা যদি পরবর্তীটা লিখতে চাই তাহলে এখানে আমার ডিজিট লেখা হচ্ছে 4টা, তাহলে আমি 4টা শূন্য আগে দিয়ে দিই, তারপরে আবার 2 7 প্লাস এইভাবে আসতে থাকবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এটা কিভাবে এটা হলো। যেমন এটা যদি আমরা আবার যোগ করি তাহলে ঠিক সেম এটাই পাবো, আবার এটা থেকে আমরা এটাই পাচ্ছি। অর্থাৎ এই লাইনগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট আমরা অঙ্কের করার জন্য কিভাবে আমরা পুনঃপুনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করব সেটা দেখাচ্ছি। তাই এটাকে আমরা একটা অনন্ত গুণোত্তর ধারায়
প্রকাশ করে ফেললাম। আরেকটা কথা, এটা কেন কীভাবে আমি অনন্ত গুণিত দ্বারা মুখস্থ বলছি, কারণ হচ্ছে এটা আমরা একটা সংখ্যা থেকে একটা পদ থেকে আরেকটা পদ বিয়োগ করে কিন্তু পদের সংখ্যা আমরা সমান পাবো না, পদগুলো আমরা সমান পাবো না, সে কিন্তু ভাগ করে পাবো। যেমন এটাতে এটা ভাগ যদি এটা লিখি, যেটা পাবো এটা ভাগ এটা লিখলে সেম একই রেজাল্ট হবে। সেজন্য বলছি এটা আমরা অনন্ত গুণোত্তর ধারা। তাহলে আমরা লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে প্রথমে এখানে এটা ধারা হয়ে গেল, প্রথম পদ এ সমান আমরা লিখতে পারি 0.27, তারপরে সাধারণ অনুপাত লিখতে পারি, আর সমান সমান আমরা লিখতে পারি, এটা একটু নিচে লিখি আমি, আর সমান সমান আমরা লিখতে পারি যে কোনো পদ 0.0027 ডিভাইডেড বাই 0.27। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাই, আমরা যদি এটাকে ভাগ করি 0.0027 ডিভাইডেড বাই 0.27 যদি দিই বা কত, তাহলে আমরা পাচ্ছি 0.01, তার মানে আনের মান আমরা পেয়ে গেছি 0.01, যেটা ইজ লেস দেন কি 1। তাহলে এটা অসীমতক সমষ্টি থাকবে। আর যেহেতু এখানে প্রথম পদ আর সাধারণ অনুপাত আমরা পেয়েছি, সুতরাং ইহা একটি আমরা লিখতে পারি, এই লাইনটা তোমরা এখানেও লিখতে পারো বা এই জায়গায় লিখতে পারো, ইহা একটি অনন্ত গুণোত্তর ধারা, অনন্ত গুণোত্তর ধারা। প্রিয় শিক্ষার্থীবিন্দু, কেন আমি ইহা একটি অনন্ত গুণোত্তর ধারা লিখলাম? অনন্ত হচ্ছে অসীম, তার মানে ধারাটা অসীম তক পর্যন্ত বিস্তৃত, সেই জন্য অনন্ত লেগেছি। আর গুণোত্তর কেন? কারণ আমরা যেহেতু এখানে সাধারণ অনুপাত আর দিয়ে আমরা পদগুলো সমান পেয়েছি, সেই কারণে আমরা এটাকে অনন্ত গুণোত্তর ধারা লিখতে পারছি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা লিখব যে সুতরাং, তাহলে ইহার অসীমতক সমষ্টি থাকবে, যেহেতু ইস লেস দেন 1, তাহলে আমরা অসীমতক সমষ্টির মধ্যে এটা সূত্রটা প্রয়োগ করতে পারি। সুতরাং আমরা লিখতে পারবো 0.2 আমরা লিখতে পারবো এর মান, এটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি a/1 - r, সূত্রটা লিখলাম আমি, তাহলে এর মান আমি জানি যে 0.27, আর 1 - r এর মান আমরা পেয়েছি 0.01। তাহলে এখানে কত দাঁড়ায়? এখানে আমরা পাচ্ছি 1 - 0.9 অর্থাৎ 0.99, অর্থাৎ এটা থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি 0.99। তাহলে তোমরা জানো এটা দশমিক তো উঠাতে পারবে, কারণ 2 ঘর বামে দশমিক আছে, এটারও 2 ঘর বামে দশমিক আছে, তার দশমিক মুক্ত না করে সরাসরি আমরা দশমিক তুলে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি 27/99। এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যদি ভাগ করি 9 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 11, 9 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3। তার মানে এটার আনসার হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এটার আনসার হচ্ছে 3/11। এটার আনসার হচ্ছে 3/11। আশা করি বুঝতে পেরেছ। একদম সহজ অঙ্কগুলো, এটা বেশিরভাগ কিন্তু আমাদের সৃজনশীলে ক এর মধ্যে অঙ্কগুলো আসার সম্ভাবনা থাকে। তাহলে এভাবেই আমরা 14-এর কটা করেছি। এখন তোমাদেরকে 14-এর খটা একটু বুঝিয়ে দিই, তারপর আমি ক্লাস শেষ করব। বন্ধুরা দেখো, এখানে খ নাম্বারে দশমিকের আগে কিন্তু একটা সংখ্যা দিয়ে দিছে, তাহলে এটা হচ্ছে 2 আছে। এখন এই অঙ্কটা আমরা কীভাবে করব? এখানে যেহেতু আমরা সাধারণত পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, এগুলো কোনো স্বাভাবিক সংখ্যা নয়, আমরা জানি এগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। একটা ক্রম ঠিক থাকে, পরপর 3টা ডিজিট, যেমন এখানে 3 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপর পৌনঃপুনিক, তাহলে আর বলতে হবে না যে 0-র উপর নাই, 0-র উপরও পৌনঃপুনিক আছে, যেহেতু দুই সাইডে 2টা আছে সেই জন্য 0-র উপরও পৌনঃপুনিক আছে। তাহলে আমরা এটাকে ভাঙলে আমরা লিখতে পারি 2.305, 305, এভাবে করে করে আমরা এগুলো আসতেই থাকবে, অসীম দশমিক পর্যন্ত এগুলো অঙ্কগুলো আসতে থাকবে। এখন দশমিকের আগে যেহেতু 2 আছে, আমরা কিন্তু এটাকে নিয়ে কাজ করব, 2টা আলাদা থেকে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, 2টাকে যদি আমরা আলাদা লিখি
তাহলে 2 প্লাস লিখে আমরা এটাকে একটু সাজাই। তাহলে এটাকে যদি আমরা সাজাই কী করে লিখতে পারি দেখো তো, আমরা এটাকে লিখতে পারি 0 পয়েন্ট, প্রথমে আমি 305 লিখলাম ঠিক আগের অঙ্কটার মতো, শুধু এখানে 2টা আলাদা করে আমি যোগ আকার আলাদা রেখে দিলাম যেহেতু এটা দশমিকের আগে আছে। এখন যদি আমি 0.305 লিখি তাহলে পরবর্তী পদটা হবে 0 পয়েন্ট, যতটুকু আমি লিখেছি ততটুকু শূন্য দিয়ে দিব, এর 3টাতে আমি শূন্য দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে এটা লিখি 305 প্লাস, এখানে যেটা হবে আমি যতটুকু লিখেছি ততটুকু আমি শূন্য দিব, তার মানে আমি 6টা শূন্য দিব, 1 2 3 4 5 6, তারপরে আবার আমি 305 লিখব প্লাস ডট ডট ডট, এভাবে এটা আসতে থাকবে। এখন তোমরা যদি এটাকে যোগ করো, এই অংশটা যোগ করে, এখানে একটা 0 পয়েন্ট বলে নাই, এখানে একটা পয়েন্ট হবে, যদি এটাকে তোমরা যোগ করো তাহলে দেখবে এটা যোগ করে এটার সাথে যোগ দিলে তাহলে আমরা এটাই পাবো, তার মানে এদের কোনো পার্থক্য, অর্থাৎ এই লাইনগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আবারও বলছি শিক্ষার্থীবৃন্দু, দেখো প্রথমে আমি এটাকে পূর্ণবণিক দশমিক থেকে অসীম দশমিক ভগ্নাংশে আমরা সেটাকে লিখে নিলাম, অর্থাৎ 35, তোমরা এটা জানো 305 305 করে করে বাড়বে। আর তৃতীয় লাইনটা যেটা করলাম 2কে আলাদা করে লিখলাম যোগ, এবার এটাকে আমরা আলাদা করে লিখলাম। এখন এখান থেকে, কারণ 2কে তো আমরা কোনো মতে ভাঙতে পারি না, 2 তো একটা নির্দিষ্ট সংখ্যা, কিন্তু এগুলো তো নির্দিষ্ট নয়, এগুলো অনেক ধরনের আকারে এগুলোকে লেখা যায়, সেজন্য 2কে আলাদা রেখে এটাকে আমরা সাজিয়ে লিখলাম। আশা করি বুঝতে পেরেছ। এখন এই বন্ধনের ভিতরে যে একটা আমি লিখেছি, এটাকে সাজিয়ে লিখেছি, এই দশমিক এতকে সাজিয়ে লিখেছি, সেটা কিন্তু একটা ধারার রূপ নিয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধারার প্রথম পদ লিখতে পারি, প্রথম পদ এর সমান আমরা লিখতে পারি 0.305, তারপরে আমরা লিখতে পারি সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সমান আমরা লিখতে পারি যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। যদি আমরা এটা ভাগ করি তাহলে কত পাই, যদি আমরা এটা ভাগ করি তাহলে পাবো 0.001, 0.001, অবশ্যই এটা 1 থেকে ছোট, তাহলে অবশ্যই এটার অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা এটা লিখতে পারি, সুতরাং ইহা একটি, তোমরা লিখতে পারো সুতরাং ইহা একটি অনন্তর গুণোত্তর ধারা, তাহলে এটার অসীমতক সমষ্টি আমরা লিখব এটার অসীমতক সমষ্টি আমরা লিখব, সুতরাং অসীমতক সমষ্টি S ইনফিনিটি ইকুয়াল টু এ বাই, এটা এভাবে লিখলেও পারো, অসুবিধা নেই, 1 মাইনাস আর, তারপরে এর মান আমরা লিখব 0.305। দুঃখিত, এখানে তো একটা 2 আছে, 2টা তো আমরা ধরার মধ্যে নেই, 2টাকে আলাদা লিখতে হবে, 2 প্লাস তারপর অসীমতক সমষ্টি। তাহলে এই লাইনটা না লিখলেও চলে, আমরা সরাসরি এটাকে লিখে দিই। এটা যদি লিখতে হয় তাহলে এটা কিন্তু আলাদা করে বের করতে হবে, আর একসাথে লিখলে তাহলে আমরা এইভাবে লিখব সরাসরি যে 2.305 ইকুয়াল টু এটা 2 প্লাস 1 বাই এত। এবার এখানে আমরা মান বসাবো, 2 প্লাস 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.001, 2 প্লাস এখানে 0.305, 1 থেকে বিয়োগ করলে কত হয়, 1 মাইনাস 0.999 এটা হয়। এখন এটাকে আমরা লসাগু করি, তাহলে যদি এটাকে লসাগু করি তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে লসাগু করলে আমরা পাচ্ছি 0.999, গুণ দিলে আমরা পাবো 1998 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকে 0.305,
এবার যোগ করলে আমরা পাবো 0.999, যোগ করলে পাচ্ছি আমরা 2303 যোগ করলে আমরা পাচ্ছি এটা। এখন কেউ সরাসরি এটাকে এখান থেকে দশমিক, যেহেতু 3 ঘর বামে দশমিক আছে বা এটারও 3 ঘর বামে দশমিক আছে, দশমিক গুলি দিয়ে সরাসরি মিশ্র ভগ্নাংশ হিসেবে 2টাকে এটার সাথে লাগায় দেয়। তো ওটার থেকে তোমরা এটা কীভাবে আসে সেটা আমি সরাসরি দেখা দিচ্ছি। তোমরা এটা বুঝতে পারলে এই লাইনে অঙ্কটা, এর পরের লাইনটাতেই অঙ্কটা শেষ। অথবা তোমরা এটাকে করতে পারো, যেমন এটাকে আমি ভাগ করব, তাহলে ভাগ করলে আমরা কি পাচ্ছি দেখো তো, 2 3, এটাকে মিশ্র ভগ্নাংশে আমরা প্রকাশ করব। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি, এখানে আমি কোথায় ভুল করলাম, 2 প্লাস এটা দিয়ে গুণ করলে এটা হচ্ছে প্লাস, আমি এখানে দশমিক মুক্ত করিনি, তো এখানে আমি দশমিক মুক্ত করতে হবে, দুঃখিত। পরের লাইনে আমাকে দশমিক মুক্ত করতে হবে, তাহলে আমি দশমিক মুক্ত করি, তাহলে হচ্ছে যেহেতু 3 ঘর বামে দশমিক আছে, সরাসরি আমি দশমিক তুলে দিতে পারি, 999। এবার আমি লসাগু করি, তাহলে পাচ্ছি 999 1998 প্লাস 305, তারপরে পাচ্ছি আমরা যোগ করে 2303999। এবার আমরা ভাগ করব 999 দ্বারা, যদি আমরা 2 বাদ দিই তাহলে হচ্ছে 1998 বিয়োগ করলে আমরা পাবো 305। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে হচ্ছে 999, উপরে হবে 305। দেখো তাহলে এটার পরের লাইন হবে এটা 2305 ডিভাইডেড বাই 999, এটাই মিশ্র ভগ্নাংশে প্রকাশ, এটাই আনসার। তো এই লেখাটা অর্থাৎ এই লাইনটা সরাসরি কিন্তু আমরা এই লাইনে লিখতে পারি, অর্থাৎ লসাগু না করে। তো বোঝার সুবিধার্থে আমি এটাকে লসাগু করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে তোমাদেরকে দেখিয়েছি, যাতে কোনো প্রশ্ন করতে না হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ। তোমরা আমার চ্যানেল দেখবে আর অঙ্কগুলো দেখার অবশ্যই চেষ্টা করবে। তোমাদের কমেন্ট আর তোমাদের যে স্যারকে যে ধন্যবাদ দেওয়া, ক্লাস বুঝতে পেরে যে ধন্যবাদ দেওয়া, সেটার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আগের থেকে, তাদেরকে ধন্যবাদ। যারা করো নাই তারা অবশ্যই করে নিবে, করে নিলে অবশ্যই তোমাদের লাভ হবে আশা করি। আজকে এই পর্যন্ত, সকলকে আরেকটি ক্লাসের অগ্রিম স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।